বাটার বল আমার, আমি পাগল হয়ে যাচ্ছি। জাঙ্কুক জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, চোখ মুখ তার লাল হয়ে গিয়েছে। তেরও তো একই অবস্থা, নাক মুখ লজ্জায় লাল হয়ে গিয়েছে। গোলাপের পাপড়ির ন্যায় ঠোঁটগুলো তীর তীর করে কাঁপছে। জাঙ্কুক তার ডান হাত দিয়ে তের গালে স্লাইড করতে করতে বৃদ্ধা আঙ্গুল দিয়ে তের নিচের ঠোঁটটাকে চেপে ধরলো। বাটার বল, ইয়োর লিপস আর সো সফট। আমি আসক্ত হয়ে যাচ্ছি। তোকে সুযোগ পেলে ফেলবো, জাস্ট ফেলবো। তুই ঢুকিল পিট চোখ করে জাঙ্কুকের দিকে তাকায়, কিন্তু জাঙ্কুকের নেশালো চোখের সম্মুখীন সে হতে পারবে না। এই চোখ নির্ঘাত তার সর্বনাশ ডেকে নিয়ে আসবে। জাঙ্কুকের কথা শুনে তের সর্বাঙ্গ কাঁপছে জাঙ্কুকের বাহু ধরে। জাঙ্কুক অনুভব করছে তুলোর ন্যায় শরীরটা কিভাবে তার স্পর্শে কাঁপছে। বাটার বল, কিস মি। তের চোখ বড় বড় হয়ে যায়। জাঙ্কুক সাহেব, আমার কাছে যাব, কাজ আছে। ডোন্ট ইউ ডেয়ার বাটার বল। জান, আমি এখন ফুল মুডে আছি। জাঙ্কুকের বাহু ধরে তে নিজেকে খুব অসহায় মনে করছে। জাঙ্কুক হঠাৎ তার সাথে এমন কেন করছে? সে চেয়েছিল জাঙ্কুক তাকে আর 5টা স্বামীর মতো জানি ভালোবাসুক, কিন্তু এখন যখন জাঙ্কুক তাকে ভালোবাসতে চাচ্ছে, তখন কেন সে জাঙ্কুকের এমন ভালোবাসা মেনে নিতে পারছে না? তার লজ্জা লাগছে। সে এমন জাঙ্কুককে আগে কখনো দেখেনি। বাটার বল, আমি কিছু বলেছি সোনা। তুই কিছু বুঝতে পারছি না সে কি করবে। চোখ খিচে বন্ধ করে নেয়, নাক মুখ শক্ত করে জাঙ্কুকের ঠোঁটে হালকা করে ঠোঁট ছুঁয়ে কোন রকম সরে আসে। এমন কাজে জাঙ্কুক আবেশে চোখ বন্ধ করে ফেলে। জাঙ্কুক কিছু মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়, চোখ খুলে তাকায় তের দিকে। তে যে তাকে এতটুকু দিয়েছে, এটাই তার জন্য অনেক। জাঙ্কুক চোখ খুলে তের দিকে তাকিয়ে ডান হাতে তের 2 গাল চেপে ধরে, তের ঠোঁটের সাথে নিজের ঠোঁটে স্পর্শ করে। গভীর থেকে গভীরতর ভাবে চুমু খায় তেকে। তের 2 গাল ছেড়ে দিয়ে হাত নিয়ে রাখে তের মসৃণ কোমরে। পাক্কা 10 মিনিট যাবত জাঙ্কুক তের ঠোঁটে তার অত্যাচার চালায়। জাঙ্কুক যখন বুঝতে পারে তে আর নিঃশ্বাস নিতে পারছে না, জাঙ্কুক ছেড়ে দেয় তেকে। জাঙ্কুক জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে তাকায় তের দিকে। তের পুরো মুখ লাল হয়ে গিয়েছে, চুলগুলো এলোমেলো, চোখ বন্ধ, চোখের পাপড়িগুলো তীর তীর করে কাঁপছে। তেকে যে এখন জাঙ্কুকের কাছে কতটা পরিমাণ আবেদনময়ী লাগছে, সেটা শুধু জাঙ্কুকই বলতে পারবে। জাঙ্কুকের চোখ বারবার চলে যায় তার বাটার বলের ঠোঁটের দিকে। জাঙ্কুক তার বৃদ্ধা আঙ্গুল দিয়ে তের ঠোঁট মুছে দেয়। তের পা কাঁপছে। তে আর এক মুহূর্ত দাঁড়ায় না, সেখান থেকে দৌড় দিয়ে নিচে চলে যায়। আমি তোকে সত্যি খেয়ে ফেলবো বাটার বল। যেই দিন নিয়ন্ত্রণ হারাবো, সেই দিন তোকে বাহু ধরে চেপে ধরবো। দুপুরের জন্য রান্না বান্নার কাজ চলছে। তে উঠানে বসে শাকসবজি কুটাকাটি করছে, কিন্তু তের মন তো অন্য জায়গায়। তার বাবাকে ছেড়ে তার চলে যেতে হবে, এই কথাটা তার মন এখনো পোড়াচ্ছে। যতই জাঙ্কুক তাকে বলেছে প্রতি মাসে তার বাবার সাথে তাকে দেখা করাতে গ্রামে নিয়ে আসবে, তাও তের মনটা কেমন করছে। যাবার ইচ্ছে নেই তার, কিন্তু জাঙ্কুকের ভয়ে জাঙ্কুককে কিছু বলতেও পারছে না। জিন তের পাশে মাটির চুলার সামনে বসে আছে। সবেমাত্র এক চুলায় ভাত ও আরেক চুলায় ডাল বসিয়েছে। জিমি পুকুর পাড়ে থালা বাসন ধুতে গিয়েছে। লিসা আর জেমিও জিনের পাশে বসে আছে। জিমি রান্না বান্না দেখছে, জিনের সাথে গল্প করছে, টুকটাক কাজে হাত বোলাচ্ছে। জিন তাদেরকে তেমন একটা কাজ করতে দিচ্ছে না। জিন খেয়াল করে তে আনমনে কিছু ভাবছে। জিন বুঝতে পারে সবটা। তে তার বাবাকে ছেড়ে যেতে চাচ্ছে না, তাই তো জিন তের মাথায় হাত বুলিয়ে দেয়। তে নিজে ধ্যানে ফিরে আসে, জিনের দিকে তাকায়। জি আম্মা, কিছু লাগবে? না রে মা, তোর মনটা বুঝি খারাপ? এই কিছু বলে না, তাকিয়ে থাকে জিনের মুখের দিকে। মন খারাপ করিস না রে মা, সবিন ভাইয়ের জন্য আমরা তো আসি। সবিন ভাইয়ের দেখা শুনে রাখবো, তুই চিন্তা করিস না। আর যা সবিন ভাইয়ের লগে দেখা করায়, মনটা তোর ভালো হয়ে যাইবে। তুই চোখ মতির নিয়ে চকচক করে ওঠে, কিন্তু পর মুহূর্তে কি জানি একটা ভেবে জিনের দিকে তাকায় আর বলে, কিন্তু আম্মা, ভর দুপুরে ঘরের এত কাম কাজ রাইখা। চুপ পাকনা বুড়ি কোন জায়গায়, তোরা তো ভাবতে হইব না। আমি আর জিমিন আসি তো, সব মিলা করে নিমো আনে। আর আমিও তো করমু। দে
কুট তুই, আমি কুটাকাটি করে দেই। তুই যা সবিন চাচার কাছে যা। তাই কিসের কাম করবি তুই? তো তুমি কি চাও আমি বসে বসে বুড়ি হয়ে যাই? তুই যা। বলি তেকে উঠিয়ে দিয়ে লিসা সবজি কাটতে বসে পড়ে। যা মা, দেখা কইরা মনটা হালকা হয়ে যাইব তোর। তুই হ্যাঁ সম্মতিতে মাথা নাড়ায়, গায়ে থাকা ওড়নাটা ঠিকঠাক করে মাথায় দিয়ে তাদের বাড়ির দিকে হাঁটা শুরু করে। জীবন বাড়ির 2 বাড়ির পরই তেদের বাড়ি। তে গিয়ে দেখে তার বাবা উঠানে রান্না করছে মাটির চুলায়। তের খুব মায়া লাগে। তার আম্মা মারা যাবার পর তার বাবা একদম একলা হয়ে গিয়েছে। সে থাকতে তো সব কাজ করে দিত, কিন্তু তার বিয়ের পর লোকটা একদম একলা হয়ে গিয়েছে। ঘরের সব কাজ তার হাতে হাতে করতে হয়, রান্না করা, কাপড় চোপড় ধোয়া। তীর তো তার বাবার জন্য অনেক মায়া লাগছে আর খারাপও লাগছে। আব্বা দেখি সরো, আজকে আমি রান্না করি। কিরে মা, তুই এখানে ভর দুপুর কেন? আমি কি আসতে পারি না নাকি? আরে মা, কি যে কস, এটা তো তোরই বাড়ি মা। হ্যাঁ তো এত কথা করো না, সরো তো দেখি আমি আজকে রান্না করি। কিন্তু সবিন কিছু বলার আগে এই সবিনকে উঠিয়ে মাটির চুলার সামনে বসে পড়ে, রান্না করতে শুরু করে। আব্বা আজকে আর কি কি খাবা কও, আমি আজকে তোমার সব রান্না দিব। সবিনের কোনো জবাব না পেয়ে তেই তাকায় সবিনের দিকে। কি আব্বা, কথা কও না যে? আম্মা তুই ভর দুপুরে এই বাড়িতে কিছু কি হয়েছে তোর জাঙ্কুক বাবার লাগে? না আব্বা, ওই বাসার সব মানুষ অনেক ভালো, অনেক আন্তরিক, আমারে অনেক আদরে রাখে, বিশেষ করে জিন আম্মু আর জিমিন ভাবি। আর তুমি এমন ভাবে কথা কইতেছো কে? আমি কি তোমার লগে দেখা করতে পারি না? না রে মা, তুই আসতে পারিস, তোকে নিয়ে তো আমার যত সব চিন্তা। হয়েছে থামো, আজকে আমি তোমার লগে সন্ধ্যা তরিক থাকবো, এত চিন্তা বাদ দাও। এবার কও যে আর কি কি খাবা, মুই আজকে তোমার সব রান্না দিব। আরে মা, তোর হাতের বেগুন ভর্তা অনেকদিন হয়েছে খাই না, লগে একটু চেবা শুটকির ভর্তা তুই মোরে বানায় দে মা, কতদিন হয়েছে খাই না। তোর হাতে ভর্তা যে স্বাদ, গরম ভাত দিয়ে এখনো মনে মুখে লাইকা আছে। তোর রান্নার হাত একদম তোর মার মতো। হয়েছে যাও, তুমি শুটকি আর বেগুন নিয়ে আও, আমি শিল্পাটার বাইকটা তোমার ভর্তা বানিয়ে দিতেছি, চেবা শুটকির আর বেগুন ভর্তাও কইরা দিব। আচ্ছা মুই এখনই বড় বাজারে যাইতাছি। জোহরের আজানের পরপরই 1টা দিকে জাঙ্কুক আর বাকি সকলেরা দুপুরের খাবার খেতে বাসায় চলে আসে। হলরুমে ঢোকার সাথে সাথে জাঙ্কুক বারবার এদিক ওদিক তাকাচ্ছে, তার প্রিয়সীকে খুঁজছে। তখনই জাঙ্কুকের সামনে লিসা আসে। ওই রোমিও, কিছু কি খুঁজছো? তুই জেনে কি করবি, যা শর্ত? হ্যাঁ, তুমি যাকে খুঁজছো তার ঠিকানা আমার কাছে। মানে? बेपनाह प्यार है आजा, तेरा इंतजार है आजा। আমার বাটার বল কোথায়? আহা, তোমার বাটার বল সবিন চাচার কাছে গিয়েছে। জাঙ্কুক আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না, বড় বড় পা ফেলে বাইরে চলে যায়। মেয়েটা কি আমার কষ্ট অত বুঝে? সকালবেলার ওই কাজের পর থেকে না আমি শান্ত থাকতে পারতেছি না, আমার ছোটটাকে শান্ত করতে পারতেছি। মনটা চার শালিটাকে ধরে একটা অছাড় মারি, ফাজিল কোথাকার। এখন আমি আসবো জানে না, সবিন চাচার কাছে যাওয়ার কি খুবই দরকার। বলেই জাঙ্কুক বড় বাজারে চলে যায়। জীবন বাড়ি থেকে বড় বাজার 10 মিনিটের দূরত্বে। বড় বাজারে গিয়ে 2 কেজি মিষ্টি কিনে নেয়, আরো অনেক ফল টুল কিনে। শত হলো এই প্রথমবার সেটা শ্বশুর বাড়ি যাচ্ছে। সবিন সাহেব কিছুক্ষণ আগে গোসল ছেড়ে এখন এসে বিছানার উপর বসেছে। পুকুর পাড়ে তার বাবার জামা কাপড় ধুচ্ছে। এই লোকটার অনেক জামা কাপড় জমে গিয়েছে, লোকটা একদমই তার খেয়াল রাখে না। ভাবতে ভাবতে পুকুর পাড়ে তার বাবার কাপড় চোপড় ধুচ্ছিল। জাঙ্কুককে ঘরের ভিতর ঢুকতে দেখে সবিন সাহেব বিছানা থেকে হুড়মুড়িয়ে দাঁড়িয়ে পড়ে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম বাবাজি, তুমি ভর দুপুর এখানে কেন চাচা? আসতে পারি না? ছি না বাবাজি, কি বলো? তুমি অবশ্যই আসতে পারো, বসো বসো, এখানে বসো। মা! সবিন সাহেবের গলার আওয়াজ পেতে কাপড় ধোয়া ছেড়ে উঠান পেরিয়ে সাথে সাথে ঘরের ভিতর ঢুকে জাঙ্কুককে থেকে অবাক হয়ে যায়। জাঙ্কুক সাহেব, আপনি কেন আসতে পারি না নাকি? না, কি কইতেছেন আপনি? সব বহেন। মা যা বাজারে একটা লয়ে আয়, জাঙ্কুক বাবা কি কি খাইব আমি এখনই লয়ে আই। মাছ মুরগি করে তো কিছুই নেই। চাচা শান্ত হন, এত উত্তেজিত হবেন না। কেন দুপুরে কি রান্না বান্না হয়নি? না আব্বা, এমন
না, কিন্তু ভর্তা টত্তা করছি, ওগুলা দিয়ে তো তোমার পোষাইবো না বাবা। আমি বাজারে যেয়ে তোমার লাগে বালা কিছু লই আহি। না চাচা, ভর্তা তো আমার ফেভারিট। জাঙ্কুক কথাটা তের দিকে তাকিয়ে বলছে, যা আছে তাতেই হবে চাচা, আপনি বসেন। আর এইগুলা নিতে বলেই জাঙ্কুক তার হাত ভর্তি ফলমূল আর মিষ্টি তের হাতে ধরিয়ে দেয়। চিচি বাবা, তুমি এসব কি নিয়েছো? এগুলো লাগতো না। আরে চাচা, সবই লাগবে, আপনি বসেন তো। দে মা, যা আলমারিতে দেখ, একটা নতুন লুঙ্গি আর গামছা রাখা আছে, ওইটা জাঙ্কুক বাবারে বাইর করে দে। যাও বাবা, গোসল সেরে আসো। আরে চাচা, এত ব্যস্ত হবেন না তো। কি যে কও না আব্বা, এই প্রথম তুমি আইছো, তোমার খেয়াল রাখা তো আমার দায়িত্ব। এখন যাও তো, গোসল সেরে আসো। ততক্ষণে তেও আলমিরা থেকে নতুন লুঙ্গি আর গামছা নিয়ে এসেছে। তের দৃষ্টি নিচের দিকে আবদ্ধ। জাঙ্কুককে তাদের বাড়ি দেখে তে অবাক হয়ে গিয়েছে। বাবাকে ছেড়ে যেতে হবে, এই বিষয়টা নিয়ে ভাবতে ভাবতে জাঙ্কুক যে তার সাথে সকালে কি কি করেছে তার মাথা থেকে বের হয়ে গিয়েছে। কিন্তু এখন জাঙ্কুককে দেখে তার চোখের সামনে জাঙ্কুকের চোখের সাথে সে চোখ মেলাতে পারছে না। বারবার জাঙ্কুকের উন্মাদনার কথা, তাকে যেভাবে পাগলের মতন চুমু খেয়েছে, যেভাবে স্পর্শ করেছে, তাকে জান শোনা কত কি বলে ডেকেছে। তের নাক মুখ মুহূর্তে লাল হয়ে যায়। এইসব ভেবে তে নিচের দিকে তাকিয়ে এইসব ভাবছিল। তখন সবিন সাহেব বলে, তে মা যা, জাঙ্কুক বাবারে কল পানি নিয়ে যা, কল চেপা বালতি ভরা পানি দে। জাঙ্কুক আব্বা, তুমি যাও, গোসল সেরে আসো, ভালো লাগবে বাজান। জাঙ্কুক সমুদ্রে মাথা নাড়ায়, তের পিছে পিছে হাঁটা শুরু করে। শালি, তোকে এতক্ষণ পর হাতের ধারে পেয়েছি। জাঙ্কুক এইসব ভাবছিল, তার নজর চলে যায় তার পাটের বলের পিছের দিকে। শেট, এই মেয়েটা নির্ঘাত আমাকে পাগল বানিয়ে ছাড়বে। আমার এখন মনটা চাইতেছে থাপড়ে লাল বানায় নাই এগুলা। এতক্ষণ নিচের দিকে দৃষ্টি আবদ্ধ করে হাঁটছিল। কলপারে এসে পাশে বাঁশের বেড়ার ওপর লুঙ্গি আর গামছাটা রেখে বালতির পানি ফালিয়ে বালতিটাকে ধুয়ে বালতিতে কল চেপে পানি বার করতে শুরু করে। জাঙ্কুক খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে তার পাঠার বলকে। কেউ বলবে ওর বয়স 15, একদম বউ বউ লাগছে। আমার বউ, আমার পাঠার বল। জাঙ্কুক এইসবই ভাবছিল, তখন তেই ডাকে তার ধ্যান ফিরে আসে। জাঙ্কুক সাহেব, বালতি পানি দিয়ে বইরা দিচ্ছি, আপনি গোসল সেরা নেন। কথাগুলো তেই নিচের দিকে দৃষ্টি আবদ্ধ করে বলছিল। তে কথাটা বলে চলে যেতে নিলে জাঙ্কুক তের বাম হাত ধরে। তোকে যেতে বলেছি পাটার বল। তে আবারও তাকায় জাঙ্কুকের দিকে আর মিনমিনিয়ে বলে, আপনার কি কিছু লাগতো জাঙ্কুক সাহেব? তোকে লাগবে। জাঙ্কুকের ঠোঁটকাটা কথা শুনে তের লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছা করছে। মানে তোর কি মনে হয় বাটার বল, আমার গোসল কি এক বালতি পানিতে হবে? চুপচাপ এখানে দাঁড়া, বালতির পানি শেষ হলে আমাকে আবার কল থেকে চেপে পানি বের করে দিবি। আমি বাইরে দাঁড়াই, আপনি জামা কাপড় বদলায় গামছাটা পরে নেন, পানি লাগলে আমাকে ডাক দিন। কেন? আমাকে দেখতে কি এতটাই খারাপ লাগে নাকি? কথাটা বলতে বলতে জাঙ্কুক তের মুখের কাছাকাছি নিচু হয়ে ঝুঁকে আসে। জাঙ্কুক আর তে এতটাই কাছাকাছি ছিল যতটা কাছাকাছি থাকলে একে অপরের নিঃশ্বাস অনুভব করা যায়। তে সরতে চাইলে জাঙ্কুক দুই হাত দিয়ে তের কোমর আঁকড়ে ধরে। বল বাটার বল, আমাকে দেখতে কি এতটাই খারাপ লাগে? তের ঠোঁটগুলো তীর তীর করে কাঁপছে, চোখের পাপড়িগুলো তীর তীর করে কাঁপছে, গালে রক্তিম আভা চলে এসেছে। না, ভালো লাগে। তার মানে আমাকে কিছু ছাড়া দেখতে তোর কাছে ভালো লাগে? না তো খারাপ লাগে? তো ভালো লাগে। তুই নিজেকে খুব অসহায় লাগছে। তাকে যে জাঙ্কুক তার কথার প্যাচে ফেলেছে সেটা বুঝতে পারছে। তুই চুপসে যায়, গাল ফুলিয়ে জাঙ্কুকের বাহু ধরে একইভাবে দাঁড়িয়ে থাকে। জাঙ্কুকের চোখ মুখ মুহূর্তেই শক্ত হয়ে আসে। তের মায়াবী মুখখানা এত কাছ থেকে দেখে তেই যেভাবে মুখ ফুলিয়েছে, ফর্সা ফুলো ফুলো গালগুলোতে জাঙ্কুকের মন ছিল কামড় বসিয়ে দিতে। মেয়েটা এত মায়াবী কেন? এই মেয়ে নির্ঘাত একদিন তাকে মেরে ফেলবে। কি দরকার আছে এত মুখ ফোলানোর? এমনি দেখতে কতটা মায়াবী গোলমোলো দেখতে। এমনি করে মুখ ফুলিয়ে রাখলে আমি নিজেকে নিয়ন্ত্রণে কেমনে রাখি? জাঙ্কুক তের দিকে তাকিয়ে এইসব ভাবছিল। জাঙ্কুক নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে তের ডান গালে হালকা জোরে একটা কামড় বসিয়ে দেয়। মুহূর্তের মধ্যে তের মুখ থেকে আর্তনাদ বের হয়ে
আসে। জাঙ্কুক সাহেব, আপনি কি, আমি মুখ কেন ফুলিয়েছিস? এখন থেকে এভাবে মুখ ফুলালে আমার সামনে তোকে কামড়ে দেবো বাটার বল, আই সোয়ার। তোর এবার অনেক অভিমান হলো। অসভ্য ব্যাটাটা তাকে সকাল থেকে শুধু শুধু কথা জব্দ করছে, আর অত্যাচার তো আছেই। জাঙ্কুক সাহেব, ছাড়েন আমাকে, আমি চলে যাব। কই যাবি? ঘরে। আর আমাকে কল থেকে পানিতে চেপে দেবে? আমি জানি না, আপনি করেন আপনার কাজ। সব কাজ যদি আমার নিজেরই করতে হয় তাহলে বিয়ে করে বউ কেন এনেছি? তো এবার কি বলবে কিছুই বুঝতে পারছে না। মিনমিনি ছোট সুরে বলে, জানি না। জাঙ্কুকের খুব ভালো লাগছে তে যেভাবে তার সাথে অভিমান করছে, ঝগড়া করছে। জাঙ্কুক তের কোমর থেকে এক হাত নিয়ে তের গালে রাখে, কামড় দেওয়ার জায়গায় হাত দিয়ে স্লাইড করতে করতে বলে, সোনা পাখি, বাটার বল আমার। তোর এই ছোট ছোট বিষয় তোর প্রতি আমাকে পাগল করে তুলছে সোনা। বলে জাঙ্কুক টুপ করে তের নাকে একটা চুমু খায় এবং হাত দিয়ে তের নাকটা টেনে দেয়। তে তো কিছুই বুঝতে পারছে না জাঙ্কুক তাকে কি বললো। বড় বড় ডাগর ডাগর চোখ করে তে জাঙ্কুকের দিকে তাকিয়ে থাকে। জাঙ্কুক ছেড়ে দেয় তেকে। যা, এখন এখান থেকে ভাগ, নাইলে এবার যদি ধরি তাইলে ছাড়বো না। জাঙ্কুক সাহেব, আপনাকে পানি চেপে তোকে চেপে ধরবো আগে, ভাগ। এই জাঙ্কুকের কথা শুনে এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না, এক দৌড়ে সেখান থেকে পালায়। সবিন সাহেব জাঙ্কুক পাটি বিছিয়ে নিচে খাবার খেতে বসেছে। এই মাত্র একটু আগে পুকুর থেকে গোসল করে এসেছে। এখন সবিন সাহেব আর জাঙ্কুককে ভাত আর তরকারি বেড়ে দিচ্ছে। আব্বা, এরপরের থেকে জানাই এসো আব্বা জান। এইবার তো তোমার লেগে কোনো আয়োজন করতে পারলাম না, প্রথমবার তুমি আইলা। চাচা এত ভাববেন না তো, যা আছে তাতে শুক্রিয়া। জি আব্বা। তে মাটি খাইতে বলবি না? আব্বা, তোমরা খাবার শেষ করো, এরপর আমি খেতে বসবো। সবিন সাহেব কিছু বলার আগেই জাঙ্কুক চোখ মুখ শক্ত করে কর্কশ কণ্ঠে বলে ওঠে, খেতে বস চুপচাপ। চুপসে যাইতে চুপচাপ ভাত বেড়ে খেতে বসে তাদের সাথে। সবিন সাহেব মিটি মিটি হাসছে মেয়ের জামাইকে মেয়ের জন্য এতটা পরিমাণ চিন্তা করতে দেখে। খাবার দাবার শেষে তার বাবাকে পাশে বসিয়ে তারা জাঙ্কুকের শহরে যাবার বিষয়টা বলে। সবিন সাহেবের মনটা খারাপ হয়ে যায়। একমাত্র মেয়ে এত দূরে শহরে যাবে। পর মুহূর্তে জাঙ্কুক তার কাঁধে হাত রাখে, তাকে আশ্বাস দেয় যে সে তার খেয়াল রাখবে। সবিন সাহেব একটু শান্ত হয়। তার বাবাকে জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করে। সবিন সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয়। তেকে এত কান্না করতে দেখে জাঙ্কুকেরও অনেক খারাপ লাগে, কিন্তু জাঙ্কুক তো নিরুপায়, সে তো তেকে ছাড়া থাকতে পারবে না। এত দূরে কাছে হয়ে ও সে ভাবতে পারতো তেকে রেখে যাবার কথা। সবিন সাহেব মেয়েকে শান্ত করে এরপর জাঙ্কুক আর তে জীবন বাড়ি যাবার উদ্দেশ্যে বের হয়। জাঙ্কুক তেকে বাড়ি ছেড়ে দিয়ে দোকানে যাবে। বুগামকে তার অনেক কাজ বোঝাতে হবে, কারণ সে শহরে চলে গেলে তার দোকান বুগাম আর আরন সাহেব মিলে দেখাশোনা করবে। জাঙ্কুক আর তে রাস্তা দিয়ে হাঁটছে, তাদের ভিতর নীরবতা। তে নিচের দিকে দৃষ্টি আবদ্ধ করে হাঁটছে। জাঙ্কুক একটু পর পর তের দিকে আর চোখে তাকাচ্ছে। তখনই হঠাৎ একটা ছেলে এসে তেকে জড়িয়ে ধরে। দৃশ্যটা দেখার সাথে সাথে জাঙ্কুকের চোখ মুখ শক্ত হয়ে যায়, চোখ লাল হয়ে যায়, মাথার রক ফুলে ওঠে। হাত মুষ্টিবদ্ধ করে শক্ত করে সেদিকে তাকিয়ে থাকে।